হ্যালো, ওয়েলকাম টু লেকচার 10 অফ সলিউশন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দ্রবণ চ্যাপ্টারের লেকচার 10 এ চলে এসেছি আমরা। এবং দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ দ্য সলিউশন। এটা দ্রবণ চ্যাপ্টারের শেষ ক্লাস। আমরা এরপর একটা নতুন চ্যাপ্টার কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা চলে যাব। আমি তোমাদেরকে সেটা আগেই বলেছি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করে এই সলিউশন চ্যাপ্টার ক্লোজ করব সেটা হলো সংখ্যাগত ধর্ম বা কোয়ালিটেটিভ প্রপার্টিজ, দ্রবণের সংখ্যাগত ধর্ম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, দেখবে যে আমরা আগের ক্লাসে অর্থাৎ লাস্ট ক্লাস লেকচার 9 আমরা আলোচনা করেছি যে রাউলেট সূত্র এবং তার যে প্রযোজ্যতা সেটা আমরা বিভিন্ন জায়গায় প্রয়োগ করে দেখেছি। আজকে আমরা পড়ব যে বিভিন্ন সংখ্যাগত ধর্ম এবং তার সঙ্গে রাউলেট সূত্রের যে যোগ অর্থাৎ কানেকশন। সংখ্যাগত ধর্ম কি সেটা বলবার আগে আমি তোমাদের একটা উদাহরণ দিই। তোমরা অনেক সময় শুনে থাকবে যে বরফের যে পেটি হয়, বরফের যে বাক্স, সেখানে কিন্তু অনেক সময় লবণ দেওয়া থাকে। এটা খেয়াল করেছো? বা যে তাড়াতাড়ি ভাত ফোটানোর সময়, তাড়াতাড়ি কোনো কাজ বাড়িতে ভাত সেদ্ধ করার সময় ভাতের জলে একটু লবণ দিয়ে দেওয়া হয়। এর কারণ হচ্ছে যে বরফে যদি লবণ দেওয়া থাকে তাহলে বরফের হিমাঙ্ক অর্থাৎ 0°C যেটা হিমাঙ্ক, সেটা কিন্তু অনেক কম থাকবে, আরও মাইনাসের দিকে। তাহলে বরফটা কিন্তু সহজে গলবে না। আর ফুটন্ত জলে নুন দেওয়ার কারণটা কি? নুন দিলে ওর স্ফুটনাঙ্কের উন্নয়ন, অর্থাৎ জলের স্ফুটনাঙ্ক কত আমরা জানি, 100°C। জলের স্ফুটনাঙ্ক কত? 100°। তাহলে সেটা যদি নুন দিয়ে ফোটাও তাহলে কিন্তু 100°তে হয়ে যাবে 120 থেকে 30°, মানে জল বেশি উষ্ণতায় ফুটবে, তার ফলে খুব তাড়াতাড়ি রান্না হবে। এই যে জিনিসগুলো যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি, এর কারণগুলো কিন্তু আসছে দ্রবণের কতগুলো বিশেষ ধর্ম। এই বিশেষ ধর্মকে বলা হয় সংখ্যাগত ধর্ম। এই সংখ্যাগত ধর্ম কাকে বলা হয়? অর্থাৎ সংখ্যা তার মানে দ্রবণের যে ধর্মগুলো কার উপর নির্ভর করবে? দ্রাবের অণুর সংখ্যার উপর। দ্রাবণের অণুর সংখ্যার উপর তাকে আমরা বলছি কোয়ালিটেটিভ প্রপার্টি। মনে রাখবে ছাত্রছাত্রীরা যে সংখ্যা ধর্ম কিন্তু কখনোই দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের অণুর সংখ্যার উপর। only depends on the number of solute particles, not on the nature of solute। অর্থাৎ প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে না, দ্রবণের প্রকৃতির উপর নির্ভর নয়, এটা করে না। এর ধর্মটা হচ্ছে অণুর সংখ্যার উপর, সেই জন্য এটাকে বলা হয় সংখ্যাগত ধর্ম। বোঝা গেল? এই সংখ্যাগত ধর্ম অনেকগুলো আছে। আমরা এখানে যে সংখ্যাগত ধর্মগুলো আলোচনা করব সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে বাষ্প চাপের আপেক্ষিক অবনমন, বা যেটাকে ইংলিশে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। নাম্বার 2 ইজ দ্য স্ফুটনাঙ্কের উন্নয়ন। যাকে বলা হয় এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। নাম্বার 3 ইজ হিমাঙ্কের অবনমন। That is the depression of freezing point. And number 4 is the last, is the osmotic pressure. Osmotic pressure বা এটাকে বলা হয়, তোমরা জানো, অভিস্রবণ চাপ। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি তোমরা দেখো যে আমরা এই যে চারটে কোয়ালিটেটিভ প্রপার্টি বা সংখ্যাগত, অর্থাৎ দ্রবণের কতগুলো বিশেষ ধর্ম আছে, সেই ধর্মগুলো মানে অনেক ধর্ম রয়েছে, কিন্তু যে ধর্মগুলো কেবলমাত্র দ্রাবের অণুর সংখ্যার উপর নির্ভর করে, আমরা সেখানে এগুলো স্টাডি করছি। সেগুলো হচ্ছে চারটে: বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ। আমরা এক এক করে এখানে ডিসকাস বা আলোচনা করব। প্রথম হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বা এটাকে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। ছাত্রছাত্রীরা, আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম, তোমাদের মনে থাকবে নিশ্চয়ই, যে
যে যখন একটা দ্রবণ একটা দ্রবণের মধ্যে দ্রবণ আর একটা বিশুদ্ধ দ্রাবক, এটা হচ্ছে দ্রবণ আর একটা হচ্ছে দ্রাবক, শুধু দ্রাবক। তোমাদের বলেছিলাম যে কার বাষ্পচাপ বেশি হবে কার কম হবে, একটু মনে করে দেখো। আমি বলেছিলাম যে বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের বাষ্পচাপটা কিন্তু কম হয়। অর্থাৎ যে দ্রাবকের থেকে দ্রবণ যখন বানাবো সেখানে কিন্তু বাষ্পচাপটা কমে যায়। তার কারণ বলেছিলাম যে এই সারফেসে বা উপরিতলে কিন্তু দ্রাবক অণু চলে আসার ফলে দ্রাবকের অণুর সংখ্যা কমে যায়। আর যেহেতু দ্রাবকগুলি অনুদ্বায়ী ধরে নিয়েছি এখানে, তাই জন্য এখানে বাষ্পচাপের অবনমন হয়। তাহলে আমি যদি ধরে নেই যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি P0 হয় আর দ্রবণের ক্ষেত্রে P হয়, তাহলে বাষ্পচাপের অবনমন কত হবে? অবনমন এটা কত হবে? বাষ্পচাপ অবনমন কত হবে? সেটা হচ্ছে P0 মাইনাস P, যেহেতু এর থেকে এটা কম, তাই তো P0টা সবসময় বেশি হবে। এবং বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হবে? তাহলে আপেক্ষিক কথার অর্থ হলো দ্রাবকের সাপেক্ষে। তাহলে আমরা ঠিক বলতে P0 মাইনাস P ভাই P0, এটাকে আমরা বলবো যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এটা কার সঙ্গে সমান বলছে? রাউলট সূত্র। তাহলে আমি বলেছিলাম যে প্রতিটার ক্ষেত্রে আমরা রাউলট সূত্র একটা করে আনবো। রাউলট সূত্র আমি এর আগেও বলেছি। রাউলট বলছেন যে এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কার সঙ্গে সমান হবে? অবশ্যই সংখ্যা। কার সংখ্যা? দ্রাবের মোল ভগ্নাংশের সংখ্যা। দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। এই দ্রাবের মোল ভগ্নাংশ যদি আমরা x2 ধরি, তাহলে তার মোল ভগ্নাংশ কত হবে? x2, যেখানে x2 হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ। এই সূত্রটা তাহলে আমরা ভাবে পেলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ছাত্রছাত্রীরা তোমরা এই যে পয়েন্টটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যদি এটা বুঝতে পারো, অর্থাৎ সংখ্যাগত ধর্মের যে চারটি যে ধর্ম রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 1 বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা যদি বোঝা যায় তাহলে কিন্তু খুব সহজেই অন্যান্য প্রপার্টি বা ধর্মগুলো সহজে বুঝতে পারবে। তাহলে এখানে বোঝা গেল যে দ্রাবকের তুলনায় বিশুদ্ধ দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ কম হয়। তার কারণ কি? কারণ এই সারফেসে কি হয়, শুধুমাত্র দ্রাবক অণুগুলোই থাকে না, দ্রাবক অণুগুলো চলে আসে যেগুলো কিন্তু অনুদ্বায়ী, ফলে বাষ্পচাপের অবনমন হবে। সেই অবনমনটা কত? P0 মাইনাস P, আপেক্ষিক মানে হলো দ্রাবকের সাপেক্ষে। এটা কার সঙ্গে সমান? দ্রাবের মোল ভগ্নাংশের সমান। এখানে অনেকগুলো নিউমেরিক্যাল প্রবলেম বা অঙ্ক আছে, সেটা আমরা এখানে দেখছি না, আমরা এই চলে যাবো পরের প্রপার্টিতে। নেক্সট প্রপার্টি হলো, সেটা হচ্ছে কি বলেছিলাম আমরা? স্ফুটনাঙ্কের উন্নয়ন। আচ্ছা, এখানে মনে রাখবে আমরা সবসময় একটা কন্ডিশনগুলো কি কি? কন্ডিশন বা শর্তগুলো হচ্ছে যে দ্রাবক কিন্তু অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য। এটা কিন্তু খুব সুন্দর, এটা মনে রাখতে হবে, অতড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ নন ইলেকট্রোলাইট। অর্থাৎ দ্রবণে যদি দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন A প্লাস B মাইনাসে ভাঙবে না, এটাকে বলা হয় অতড়িৎ বিশ্লেষ্য। সেটা কিন্তু কন্ডিশনটা মনে রাখতে হবে। তাহলে আমরা যখনই প্রতি ক্ষেত্রে রাউলটের সূত্র, এই যে চারটে ধর্ম তার ক্ষেত্রে আমরা এটাকে প্রয়োগ করছি, সেক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখতে হবে দ্রাব হচ্ছে অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য। দ্রাব হচ্ছে অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বা তড়িৎ অবিশ্লেষ্য বা নন ইলেকট্রোলাইট মনে রাখতে হবে। তাহলে আমরা এর পরের কন্ডিশনে চলে যাই। পরের যেটা বলেছে সেটা হচ্ছে 2 নম্বর, স্ফুটনাঙ্কের উন্নয়ন, বা এটাকে বলা হয় এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট মানে হলো স্ফুটনাঙ্ক, এলিভেশন মানে হলো উন্নয়ন। আচ্ছা ছাত্রছাত্রীরা, আমরা একটু আগেই বললাম যে বাষ্পচাপ কি হয়? কমে যায়। তার ক্ষেত্রে দ্রবণ আর দ্রাবক, বিশুদ্ধ দ্রাবক, কার বাষ্পচাপ বেশি হয়? কার ক্ষেত্রে বেশি হয়? দ্রাবকের ক্ষেত্রে বাষ্পচাপটা বেশি হয়, তাই তো? দ্রাবকের ক্ষেত্রে বাষ্পচাপটা বেশি হয়। ছাত্রছাত্রীরা একটা মনে রাখো, স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি হয়? যখন একটা জল বা কোনো একটা দ্রবণ ফুটতে থাকে, এর মানে কি? এই ফোটার সময় কি হয়, কখন ফুটবে এবং স্ফুটনাঙ্ক কি করে নির্ধারণ হয়? বলছি স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় এই তরলের উপরে বাষ্পচাপ
বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হয় তাকেই বলছে স্ফুটনাঙ্ক। এটা আমরা তোমরা সবাই জানো। তো স্ফুটনাঙ্ক কখন হবে, অর্থাৎ এই যে বাষ্পচাপটা এটা যখন বায়ুমণ্ডলের চাপ কত, এক অ্যাটমসফিয়ার, এই এক অ্যাটমসফিয়ার চাপের সঙ্গে সমান হবে তখনই কিন্তু এই জলটা ফুটতে শুরু করবে, তাহলে স্ফুটনাঙ্ক। এবার তোমরা দেখো খুব ভালো করে যে আমরা কি জানি যে দ্রাবকের তুলনায় দ্রবণের বাষ্পচাপটা কম। তার মানে কি দ্রবণের এই যে উপরে বাষ্পচাপটা সেটা যে বায়ুর যে চাপ এক অ্যাটমসফিয়ার তার থেকে অনেক কম। তাহলে একে যদি ফোটাতে চাও তাহলে কি হবে, এর যে তাপ বাড়াতে হবে, এবং বাষ্পচাপটা আরও বাড়াতে হবে। তাহলে বাষ্পচাপ যদি বাড়াতে চাও, বাড়ালে কি হবে, এর তাপ দিতে হবে বেশি করে, তাপ দেওয়া মানে কি এই স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়ে। মানে আগে যদি 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, আগে যদি 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, ফোটে, এখন হয়তো 120 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াসে ফুটবে এটা, তাই তো? তাহলে এইটা কেন হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াসে কেন হচ্ছে, কারণ এই যে আমরা ক্ষেত্রে বললাম যে দ্রবণের থেকে দ্রাবকের কিন্তু বাষ্পচাপটা বেশি, আর যেহেতু দ্রবণের বাষ্পচাপ কম তাহলে কি হবে, আমাকে ওই অ্যাটমসফিয়ার চাপের সঙ্গে সমান করতে গেলে একে ফোটাতে হবে এবং স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে। এবং এক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন, তাহলে আমি যদি ধরে নেই যে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ছে, দ্রাবকের যদি স্ফুটনাঙ্ক T0 হয় আর এটা যদি T হয়, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে কি, দ্রবণের ক্ষেত্রে বেশি স্ফুটনাঙ্কটা, দ্রবণের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বেশি, তবে T greater than T0, তাহলে ডেল্টা টি স্ফুটনাঙ্কের উন্নয়ন আমরা কি বলতে পারি, T মাইনাস T0। তাহলে এটা সমান কি হবে, এটা আমরা বলেছে কি না, একটা কনস্ট্যান্ট কে বি এবং সিএম। এই সিটাকে কেবি ইন্টু সিএম, কেবিটাকে বলছে আমরা বিশেষ একটা ধ্রুবক বলছে, এবং সিএমটাকে আমরা বলছি ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট। কি বলা হচ্ছে, ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট। কি বলা হয়, ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট বা স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, এটাকে বলা হয় স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। আর এই সিটাকে বলা হয়, এটাকে বলা হয়, এটা গাঢ়ত্ব, এটা না, এটা কিন্তু মোলালিটিতে গাঢ়ত্ব আর দ্রবণের মোলালিটি মানে স্মল এ, মোলালিটিতে গাঢ়ত্ব। মোলালিটি কি এটা আমরা আগেই আলোচনা করেছি দ্রবণে। তাহলে এইটা হচ্ছে রাউলেটের সূত্র। রাউলেট কি বলছেন যে 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 দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে, সেই দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, এবং একটা সমানুপাতিক যে ধ্রুবক তাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। তাহলে এটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এবার আমরা পরের পয়েন্টে চলে যাই। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নটা বোঝা গেল যে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন হচ্ছে, কারণ স্ফুটনাঙ্কের উন্নয়নটা হচ্ছে এখানে আমরা যে বাষ্পচাপটা যদি কম, তাই বাষ্পচাপ বাড়াতে গেলে আমাকে বেশি করে ফোটাতে হয়। তাহলে এটাকে বলছি ইভিলোস্কোপি, ইংলিশে বলা হয় ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট বা স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। নাম্বার 3 তে আমরা চলে যাবো, সেটা হচ্ছে 3 নম্বরে আমরা কি বলেছি, হিমাঙ্কের অবনমন। বা হিমাঙ্ক মানে কি জানি আমরা, ফ্রিজিং পয়েন্ট, মানে যে পয়েন্টে গিয়ে কোনো একটা তরল ফ্রিজ করে দেওয়া, জমে যাবে, যেমন জলের ক্ষেত্রে আমরা সেটা জানি 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডিপ্রেশন, অবনমন ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এবং তোমাদের এখানে প্রথমে আলোচনা করেছিলাম যে বরফের পেটিতে কি নুন দেওয়া থাকে ডিপ্রেশনটা কমানোর জন্য। তাহলে এক্ষেত্রে কি হয়, একই সেই বাষ্পচাপের আপেক্ষিক অনুর দিকে নিয়ে আসবো। আমরা কি জানি হিমাঙ্ক কখন হয়, হিমাঙ্কের সময় কি হয়, তরল কঠিনে পরিণত হয়, তাই তো? হিমাঙ্ক, এটাকে বলছি হিমাঙ্ক মানে জমে যাওয়া। আবার তাহলে এর মধ্যে একটা, এই হিমাঙ্ক যে পয়েন্টে গিয়ে কি হয়, যে তরল আর কঠিনের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা তৈরি হয়, এবং এই হিমাঙ্ক পয়েন্টে কি হয়, তরল আর কঠিনের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা তৈরি হয়। এই সাম্যাবস্থায় কি হয়, তরলের বাষ্পচাপ কঠিনের বাষ্পচাপের সঙ্গে সমান হয়। কি হয়, তরলের বাষ্পচাপ কঠিনের বাষ্পচাপের সঙ্গে সমান হয়। তাহলে ছাত্রছাত্রীরা ভালো করে ভেবে দেখো যে বাষ্পচাপে যেহেতু দ্রবণ আর দ্রাবক এই দুটো আমরা তুলনা করছি, তাহলে কি হয় যে দ্রাবকের তুলনায় দ্রবণের বাষ্পচাপটা কম, আর বাষ্পচাপ কম হলেই কি হবে, এর হিমাঙ্কটাও কম হবে। তাহলে কি হবে, দ্রবণের হিমাঙ্ক কম হবে, কার ক্ষেত্রে, দ্রবণের হিমাঙ্ক কম হবে, এর দ্রাব বেশি হবে। তাহলে হিমাঙ্কের কি হচ্ছে, অবনমন। আমরা যদি এর হিমাঙ্ক ধরি TF0 আর এই যদি ধরি TF, তাহলে হিমাঙ্কের অবনমন মানে কি, অবনমন কার বেশি, দ্রাবকের ক্ষেত্রে আমরা
হিমাঙ্কটা বেশি যাবে, তাহলে আমরা কী পাবো, TF0 মাইনাস TF সমান ডেল্টা TF। এবং রাউলট, বিজ্ঞানী রাউলট আবার এখানে একটা সূত্র দিয়েছেন, বলেছেন এই ডেল্টা TF বা হিমাঙ্কের অবনমন কার সঙ্গে সমানুপাতিক হবে, সেটা হবে সমানুপাতিক আবার কিন্তু এই সি, ওই দ্রাবের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমান। এবং এখানে যদি সমান দিই, তাহলে ডেল্টা TF সমান যদি আমরা তুলে দিই, তাহলে ডেল্টা TF সমান হবে কে ইন্টু CM বা KF বলা হয়। এই KFটাকে কী বলা হয়, এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। কী বলে, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, বা এটাকে বলা হয় হিমাঙ্ক অবনমন ধ্রুবক, হিমাঙ্ক অবনমন ধ্রুবক। এবং সিটাকে কি, একই ক্ষেত্রে সিটা হচ্ছে দ্রাবের মোলাল গাঢ়ত্ব, মোলাল, ছাত্রছাত্রী মোটাকে মোলার নয় কিন্তু মোলাল গাঢ়ত্ব। এবং মোলাল গাঢ়ত্ব কাকে বলেছিলাম, 1000 গ্রাম দ্রাবকে যদি 1000 গ্রাম দ্রাবকে যদি যত গ্রাম দ্রাবদ্রব্য থাকবে তাকে আমরা বলছি মোলাল সলিউশন। এটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। তাহলে আমরা যেটা নিয়ে এখানে আলোচনা করবো সেটা হচ্ছে হিমাঙ্কের অবনমন হচ্ছে, অর্থাৎ দ্রবণের আমরা তুলনা করছি দ্রবণ আর বিশুদ্ধ দ্রাবক। বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের হিমাঙ্ক কম, কিন্তু বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি এবং বাষ্পচাপ কম। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, 4 নম্বর প্রপার্টি, লাস্ট 4th প্রপার্টি অফ কলিগেটিভ প্রপার্টি, সেটা হচ্ছে অভিস্রবণ চাপ। তোমরা অভিস্রবণ কথাটা আগে শুনেছ, যাকে বলা হয় ইংরেজিতে অসমোসিস। এবং এই অসমোসিসের অনেক ব্যবহার রয়েছে। আমরা জানি তোমাদের বাড়িতে যে অ্যাকোয়াগার্ড ফিল্টার রয়েছে, রিভার্স অসমোসিস বলে একটা প্রসেস আছে, সেই অসমোসিস কোথা থেকে আসছে। তোমরা ব্যাপন জানো কি, ব্যাপন প্রক্রিয়া হচ্ছে যে ব্যাপনটা কি, ব্যাপনটা হচ্ছে যে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্ব দিকে কাজে যাবে দ্রাবক অণুগুলো। আর অভিস্রবণ হচ্ছে, বা যেটাকে বলা হয় অসমোসিস, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কম গাঢ়ত্বর দিক থেকে বেশি গাঢ়ত্বের দিকে যাবে। এবং আমরা যদি ছবি আঁকি, এখানে ভালো করে দেখবে, যদি একটা ইউটিউব নিয়ে এরকম একটা, এবং মাঝখানে ইউটিউবে এরকম নিলাম, এবং মাঝখানে একটা আমরা কি করলাম, অর্ধবৃত্ত পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন। এই অর্ধবৃত্ত পর্দাটা কি, মানে যার মধ্য দিয়ে কেবলমাত্র দ্রাবক অণু, কি বললাম, কেবলমাত্র দ্রাবক সলভেন্ট মলিকুলগুলো পাস করতে পারে, সলিড অণু কিন্তু পাস করতে পারবে না। কারণ সলভেন্ট সেইভাবেই করা আছে এখানে যে দ্রাবক অণুগুলো কেবলমাত্র পাস করতে পারবে, দ্রাবক অণুগুলো কিন্তু পাস করতে পারবে না। একে বলছে সেমি পারমেবল। এর উদাহরণ হচ্ছে সেমি পারমেবল, ডিমের যে সাদা অংশটা, ডিমের ফাটিয়ে ফেললে যে ভেতরে যে খোলসের ভেতরে যে সাদা অংশ থাকে, সেটা হচ্ছে একটা বা শুকরের মূত্রথলি, এগুলো সব অর্ধবৃত্ত পর্দার উদাহরণ। এবং এই অর্ধবৃত্ত পর্দা যদি এদিকে একদিকে দ্রবণ রাখা হয় এবং একদিকে বিশুদ্ধ দ্রাবক রাখা হয়, এদিকে কী বললাম, এদিকে শুধু আমরা দ্রবণ রাখলাম আর এদিকে রাখলাম দ্রাবক, তাহলে কী দেখবে ছাত্রছাত্রীরা, আস্তে আস্তে কিন্তু এই দ্রবণের দিকে এটা কিন্তু ওপর দিকে উঠতে থাকবে এই লেয়ারটা। কেন, কারণ দ্রাবক অণুগুলো আছে, কি আছে এখানে, দ্রাবক অণু, এরা কিন্তু এখান থেকে পাস করতে থাকবে। কারণ কি, দ্রবণের এখানে গাঢ়ত্ব বেশি, এখানে গাঢ়ত্ব কম, তাহলে আমরা জানি কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে যাবে। এটাকে বলা হচ্ছে অসমোসিস বা অভিস্রবণ। এবং অভিস্রবণ চাপ কি, তাহলে অসমোটিক প্রেসার, 4 নম্বর হচ্ছে অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। এই অভিস্রবণ চাপ কি বলছে, এই অভিস্রবণ প্রক্রিয়াটাকে বন্ধ করতে গেলে কোন দিকে চাপ দিতে হবে, দ্রবণের দিকে। কারণ আমরা জানি দ্রাবক অণুগুলো কি হচ্ছে, এই দ্রবণের দিকে ছুটে চলে আসছে। তাহলে এই প্রক্রিয়াটাকে বন্ধ করতে গেলে আমরা এর উপর একটা প্রেসার দিতে হবে, পি দিতে হবে। এই পিটাকে বলা হচ্ছে অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ, বা এটাকে পি না বলে আমরা বলছি পাই। এই পাই দিয়ে করা হয়। এবং বিজ্ঞানী ভ্যানটক বললেন যে এই পাই, অর্থাৎ অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ, অর্থাৎ যে পরিমাণ চাপ দ্রবণের উপর দিলে অসমোটিক প্রসেসটা বন্ধ হয়ে যাবে, এটা কার সঙ্গে সমানুপাতিক, সেটা হচ্ছে দ্রবণের মোলার গাঢ়ত্বের সঙ্গে। এই সিটা হচ্ছে দ্রবণের মোলার গাঢ়ত্ব, মোলার নট মোলার গাঢ়ত্ব, আগেরগুলো কিন্তু সব ছিল মোলাল, এটা হচ্ছে মোলার মানে ক্যাপিটাল এম, মোলার গাঢ়ত্ব, এবং হচ্ছে প্রমাণিত টি অর্থাৎ তাপমাত্রার সঙ্গে। এবং যদি আমরা তুলে দিই, পাই সমান CRT বলে একটা
ইকুয়েশন পাওয়া যায়, যেটা হচ্ছে কি ভ্যান ট্রপ ইকুয়েশন বলা হয়, এবং এই ইকুয়েশনটা নিয়ে আমরা অনেক কিছু অঙ্ক করতে পারি। তাহলে এটা হচ্ছে অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ। এই ছাত্রছাত্রীরা তাহলে এই কলিগেটিভ প্রপার্টি এখান থেকে বুঝতে পারছো, আমরা এখান থেকে দেখতে পাওয়া যে এটাকে সংখ্যাগত ধর্ম কোথায় গেল। তাহলে এটা হচ্ছে সংখ্যাগত ধর্ম, মানে প্রত্যেকটাতে কিন্তু একটা সংখ্যাগত ধর্ম লুকিয়ে আছে। কীভাবে সংখ্যা পাচ্ছ, এই যে গাঢ়ত্বতে আমরা সংখ্যা পাচ্ছি, যেমন ওখানে মোলাল গাঢ়ত্বতে আমরা সেটাকে দেখেছি। তাহলে আমরা যে এখানে যে কয়েকটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে প্রথম হচ্ছে 1 নম্বর যে ইকুয়েশন পেলাম হচ্ছে P0 মাইনাস পি বাই P0 সমান x2। 2 নম্বর যে ইকুয়েশন পেলাম ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু সি এম, সেটা হচ্ছে স্মল এম। আর 3 নম্বর হচ্ছে ডেল্টা টিএফ সমান কে এফ ইন্টু সিএম। 4 নম্বর আমরা পেলাম পাই সমান সিআর। এই প্রত্যেকটাতে কিন্তু একটা কলিগেটিভ বা সংখ্যা হতো। প্রথমটা দেখতে পাচ্ছ মোল ফ্র্যাকশন সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে এই যে সিএম, এই যে কনস্ট্যান্টগুলো এর মধ্যে কিন্তু একটা দ্রাবের গাঢ়ত্ব লুকিয়ে আছে। অর্থাৎ মোলালিটি মানে কি জানি আমরা, 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রাব, এই গ্রাম সংখ্যা থেকে আমরা কি পাবো, সংখ্যা অর্থাৎ ওজন। সংখ্যা মানে কি আমরা এখানে ওজন বলতে পারি। তাহলে 1000 গ্রাম দ্রাবকে যতটা দ্রাবদ্রব্য থাকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি প্রত্যেকটার সঙ্গে কিন্তু ওজন বা পরিমাণ বা সংখ্যা, অনুর সংখ্যা মানে তার পরিমাণের উপর নির্ভর করে। তাকে বলছি আমরা পরিমাণ, মানে প্রকৃতির উপর নয়, কি আছে সেটার উপর নির্ভর করছে না। অর্থাৎ সেখানে নুন আছে না অন্য কিছু আছে, সল্ট আছে, সেটা নির্ভর করবে যে কতটা পরিমাণ আমি দিয়েছি। এগুলো কিন্তু সবই পরিমাণ, প্রকৃতির ওপর বা নেচারের উপর নির্ভর করছে না। এগুলোকে বলা হয় সংখ্যাগত ধর্ম। ছাত্রছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। অবশ্যই তোমরা কোশ্চেন করো, আমি চাইছি তোমরা কোশ্চেন করো। তোমরা কিন্তু কেউ কোশ্চেন করছে না, আমি চাই তোমরা কোশ্চেন করো এবং ফিডব্যাক দাও কেমন লাগছে। সেই জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এরপরে আমরা চলে যাব রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে। তো ছাত্রছাত্রীরা তোমরা এই লকডাউনের সময় বাড়িতে থেকে মোটামুটি একটু ক্লাস 12-এর কেমিস্ট্রি সম্পর্কে একটি আইডিয়া নাও। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন আমাকে করবে, আমি যথাসম্ভব চেষ্টা করবো সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার। এবং আশা করি তোমাদের যে এই চ্যাপ্টারটা ভালো লাগছে, এবং আমরা এর পরের ক্লাসগুলো হচ্ছে করব, অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্সে চলে যাব। এখানে একটা ছোট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে অনেক কিছু কিন্তু বাদ পড়ছে। অর্থাৎ তোমরা যদি বই দেখো, যেগুলো জয়েন্ট এন্ট্রান্সের বই, সেখানে কিন্তু এখানে অনেক কিছু বাদ পড়ে রয়ে গেছে। আমি তোমাদেরকে বলি যে আমি প্রথমেই বলেছিলাম যে অনলাইনে কিন্তু পুরোটা কাভার করা সম্ভব নয়। আমি যেটা করেছি শুধুমাত্র WBCH অর্থাৎ হায়ার সেকেন্ডারির জন্য কিন্তু এটা এনাফ। আর জয়েন্টের বা মেডিকেলের জন্য একটু এক্সটেন্ডেড পড়তে হবে, সেটা কিন্তু পরে। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।